পৃষ্ঠা 118 কন্টিনিউড। রাষ্ট্রকূট বংশ RASHTRAKUTA রাষ্ট্রকূট ডায়নাস্টি। এই বংশের রাজত্বকাল ছিল 735 থেকে 982 খ্রিস্টাব্দ। অষ্টম শতাব্দীর মধ্যভাগে চালুক্য শক্তির পতনের পর দক্ষিণ ভারতে রাষ্ট্রকূটদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। তারা 2 শতাব্দীর অধিককাল ধরে দাক্ষিণাত্যের বিস্তীর্ণ অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখেন। তাদের বংশপরিচয় বা আদি বাসস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এই সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। 1. নবম শতাব্দীর একটি রাষ্ট্রকূট অনুশাসন লিপিতে তাদের মহাভারতের বিখ্যাত যদুবংশীয় বীর সাত্যকীর বংশধর বলে বর্ণনা করা হয়েছে। রাষ্ট্রকূট সভাকবিরা রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দকে ভগবান কৃষ্ণর সঙ্গে তুলনা করেছেন। 2. অনেকের মতে সম্রাট অশোকের শিলালিপিতে বর্ণিত রথিক বা রাষ্ট্রিকরা হল রাষ্ট্রকূটদের পূর্বপুরুষ। 3. বর্নেল এর মতে তাঁরা অন্ধ্রপ্রদেশের তেলুগু রেড্ডি বা কৃষক সম্প্রদায়ভুক্ত। 4. অনন্ত আলতেকার এর মতে তারা কর্ণাটকের অধিবাসী এবং তাদের মাতৃভাষা কানাড়ি। 5. ডক্টর রমেশচন্দ্র মজুমদার মনে করেন যে রাষ্ট্রকূট কথাটির অর্থ হল কোনো রাষ্ট্র বা প্রদেশের প্রধান। তাঁরা চালুক্য রাজাদের অধীনে দাক্ষিণাত্যের বিভিন্ন অঞ্চলে শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। চালুক্য শাসকদের দুর্বলতার সুযোগে খ্রিস্টীয় অষ্টম শতকে তাঁরা দাক্ষিণাত্যে স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠা করেন। পৃষ্ঠা 119। রাষ্ট্রকূট বংশের প্রথম শাসক ছিলেন ইন্দ্র। রাষ্ট্রকূট বংশের রাজধানী ছিল মান্যক্ষেত, বর্তমান কর্ণাটক রাজ্যের গুলবার্গা জেলায়। দন্তি দুর্গ। (735 থেকে 756 খ্রিস্টাব্দ) ইন্দ্রর পর সিংহাসনে বসেন তাঁর পুত্র দন্তি দুর্গ। রাষ্ট্রকূট রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। তিনি চালুক্যদের সামন্ত রাজা ছিলেন। দ্বিতীয় বিক্রমাদিত্যর সামন্ত হিসেবে 738 খ্রিস্টাব্দে গুজরাটে আরব আক্রমণ প্রতিরোধে তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। বলা হয় যে আরবদের বিরুদ্ধে তাঁর সাফল্যে সন্তুষ্ট হয়ে দ্বিতীয় বিক্রমাদিত্য তাঁকে পৃথিবী বল্লভ অভিধায় ভূষিত করেন। দ্বিতীয় বিক্রমাদিত্যর মৃত্যুর পর তিনি স্বাধীন রাজা হিসেবে রাজ্যজয় শুরু করেন এবং গুজরাট, মালব, মধ্যপ্রদেশ ও বেরার জয় করেন। তাঁর শক্তি বৃদ্ধিতে আতঙ্কিত চালুক্যরাজ দ্বিতীয় কীর্তিবর্মন তাঁর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং খানদেশের যুদ্ধে পরাজিত হন। এর ফলে মহারাষ্ট্রের উত্তরভাগ দন্তিদুর্গের অধিকারে চলে আসে। চালুক্য বংশের অবসান ঘটে এবং রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠিত হয়। তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন। প্রথম কৃষ্ণ 756 থেকে 774 খ্রিস্টাব্দ। দন্তিদুর্গর পর সিংহাসনে বসেন তাঁর পুত্র মতান্তরে খুল্লতাত প্রথম কৃষ্ণ। তিনি পুনরায় চালুক্যরাজ কীর্তিবর্মনকে পরাজিত করে সমগ্র মহারাষ্ট্রে নিজ আধিপত্য প্রতিষ্ঠিত করেন এবং এর ফলে চালুক্য বংশের পতন ঘটে। তিনি মহীশূরের গঙ্গ রাজা ও বেঙ্গির চালুক্য বংশীয় রাজাকে পরাস্ত করেন। এর ফলে সমগ্র মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ রাষ্ট্রকূটদের অধিকারে আসে। তাঁর আমলের একটি উল্লেখযোগ্য ঘটনা হল এর ফলে সমগ্র মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ রাষ্ট্রকূটদের অধিকারে আসে।
তাঁর আমলের একটি উল্লেখযোগ্য ঘটনা হল ইলোরার বিখ্যাত শিব মন্দির কৈলাসনাথের মন্দির নির্মাণ। ইলোরার পাহাড় কেটে মন্দিরটি নির্মিত। মন্দির গাত্র অপূর্ব ভাস্কর্য মণ্ডিত। দ্বিতীয় গোবিন্দ 774 থেকে 780 খ্রিস্টাব্দ। এরপর সিংহাসনে বসেন তাঁর পুত্র দ্বিতীয় গোবিন্দ। তিনি আরামপ্রিয় ও অকর্মণ্য। এই নৃপতি নিজ ভ্রাতা ধ্রুবর হাতে শাসনভার অর্পণ করে নিজে আমোদ প্রমোদে ডুব দেন। প্রথম ধ্রুব ক্রমশ শক্তিশালী হয়ে উঠতে থাকে, ফলে দ্বিতীয় গোবিন্দ শাসন ক্ষমতা থেকে প্রথম ধ্রুবকে সরাতে চাইলে বিদ্রোহী হয়ে ওঠে। তিনি দ্বিতীয় গোবিন্দকে পরাজিত করে সিংহাসনে বসেন। প্রথম ধ্রুব 780 থেকে 793 খ্রিস্টাব্দ। প্রথম ধ্রুব মহীশূরের গঙ্গবংশীয় রাজা বেঙ্গির চালুক্যরাজ ও পল্লবরাজ দন্তিবর্মনকে পরাজিত করে সমগ্র দাক্ষিণাত্যে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেন। তিনি উত্তর ভারতেও রাজ্য বিস্তারে উদ্যোগী হন এবং এর ফলে প্রতিহার ও পাল রাজাদের সঙ্গে তাঁর সংঘর্ষের সূত্রপাত হয়। প্রতিহার রাজ বৎসরাজ ও পাল রাজা ধর্মপালকে পরাজিত করে তিনি গাঙ্গেয় উপত্যকায় নিজ আধিপত্য বিস্তার করে দাক্ষিণাত্যে ফিরে আসেন। তিনি ধ্রুব নিরুপম, ধ্রুব ধারাবর্ষ, শ্রীবল্লভ প্রভৃতি উপাধি গ্রহণ করেন। তাঁর আমলেই রাষ্ট্রকূট শক্তি প্রবল পরাক্রান্ত হয়ে ওঠে। তৃতীয় গোবিন্দ 793 থেকে 814 খ্রিস্টাব্দ। প্রথম ধ্রুব তাঁর কনিষ্ঠ পুত্র তৃতীয় গোবিন্দকে সিংহাসনে মনোনীত করে যান। একই সঙ্গে তাঁর জ্যেষ্ঠ পুত্র স্তম্ভকে গঙ্গাদেবীর শাসনকর্তা নিযুক্ত করেন। এতে স্তম্ভ সন্তুষ্ট ছিল না, ফলে তিনি বিদ্রোহী হয়ে ওঠেন। এই কাজে তাঁকে সাহায্য করেন পল্লব বংশীয় রাজারা এবং শিবরাম নামে এক গঙ্গা বংশীয় যুবরাজ। তৃতীয় গোবিন্দ তাঁকে পরাজিত করেন এবং পুনরায় গঙ্গা দেবীর শাসনকর্তা নিযুক্ত করেন। তৃতীয় গোবিন্দ পল্লবরাজ দন্তিবর্মন, বেঙ্গিরাজ চতুর্থ বিষ্ণুবর্মন তাঁর বশ্যতা স্বীকার করেন। তিনি প্রতিহার রাজ নাগভট্টকে পরাজিত করে উত্তর ভারতে প্রতিহার শক্তির একচেটিয়া আধিপত্যের সম্ভাবনা দূর করেন। বাংলার পালরাজ ধর্মপাল ও তাঁর প্রতিনিধি কনৌজের চক্রায়ুধ তাঁর আনুগত্য মেনে নেন। রাষ্ট্রকূট লিপি থেকে জানা যায় যে তিনি উত্তর ভারতের আরও বহু রাজাকে পরাজিত করেন এবং হিমালয় পর্যন্ত রাজ্য বিস্তার করে 800 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে ফিরে আসেন। তৃতীয় গোবিন্দর উত্তর ভারতে রাজ্য বিস্তারের ফলে বেঙ্গির চালুক্যরাজ বিজয়াদিত্য বিদ্রোহ ঘোষণা করেন। তিনি তাঁকে সিংহাসনচ্যুত করে তাঁর ভাই ভীমকে সিংহাসনে বসান। ইতিমধ্যে দাক্ষিণাত্যের গঙ্গ, পল্লব, চাল, পাণ্ড, কেরল প্রভৃতি রাজন্যবর্গ রাষ্ট্রকূট বিরোধী শক্তি জোট গঠন করলে তিনি তাদের পরাজিত করেন এবং পল্লব রাজধানী কাঞ্চি দখল করেন। সিংহলের রাজাও তাঁর আনুগত্য মেনে নেন। তাঁকে বিনা বাক্যে রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবে গণ্য করা যায়। প্রথম অমোঘ বর্ষ 814 থেকে 878 খ্রিস্টাব্দ। তৃতীয় গোবিন্দর মৃত্যুর পর তাঁর নাবালক পুত্র প্রথম অমোঘ বর্ষ সিংহাসনে বসেন। এই সময় তাঁর অভিভাবক হিসেবে রাজকার্য পরিচালনা করতেন তৃতীয় গোবিন্দর ভ্রাতুষ্পুত্র এবং গুজরাট ও মালবের শাসনকর্তা কর্ক, যিনি এই বংশের শ্রেষ্ঠ নরপতিদের অন্যতম ছিলেন। এই সময় বিদ্রোহ দেখা দেয়। এই বিদ্রোহে যোগদান করেন বেঙ্গির রাজা দ্বিতীয় বিজয়াদিত্য। প্রথম অমোঘ বর্ষ নিজ হাতে ক্ষমতা নেন 830 খ্রিস্টাব্দে। তিনি খুব শান্তিপ্রিয় রাজা ছিলেন। তিনি নাসিক থেকে মান্যখেটে রাজধানী স্থানান্তরিত করেন। তিনি বেঙ্গির চালুক্যদের যুদ্ধে পরাজিত করেন, কিন্তু
মহীশূরের গঙ্গ রাজাদের বিরুদ্ধে, পৃষ্ঠা 120। 20 বছর যুদ্ধ চালিয়েও তিনি পরাজিত হন। সামরিক দুর্বলতার জন্য তিনি উত্তর ভারতের ত্রিশক্তি যুদ্ধে অংশগ্রহণে সক্ষম হননি। পূর্বপুরুষদের মতো তাঁর সামরিক বা রাজনৈতিক প্রতিভা না থাকলেও তিনি সাহিত্য ও সংস্কৃতির উৎসাহী পৃষ্ঠপোষক ছিলেন। তাঁর রচিত কোট রত্নমালিকা আনকোট ও কোট কবিরাজ মার্গ আনকোট সুধীজন সমাদৃত কন্নড় ভাষায় দুটি উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি নিজে ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী হলেও জৈন ধর্মের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। জৈন পণ্ডিত জিন সেন এবং কোট গণিত সার সংগ্রহ আনকোট নামক গ্রন্থের লেখক মহাবিজয়াচার্য তাঁর রাজসভায় সম্মানীয় অতিথি ছিলেন। জিন সেনের কোট পার্শ্ব অভ্যুদয় আনকোট গ্রন্থটি তাঁরই পৃষ্ঠপোষকতায় রচিত হয়। আরব পর্যটক সুলেমানের মতে তিনি বিশ্বের 4 জন শ্রেষ্ঠ রাজার অন্যতম ছিলেন। বাকি 3 জন হলেন চীনের সম্রাট, বাগদাদের খলিফা ও কনস্টান্টিনোপলের সুলতান। দ্বিতীয় কৃষ্ণ 878 থেকে 914 খ্রিস্টাব্দ। অমোঘ বর্ষর পর তাঁর পুত্র দ্বিতীয় কৃষ্ণ সিংহাসনে বসেন। তাঁর আমলে বেঙ্গির চালুক্য রাজা তৃতীয় বিজয়াদিত্য কলচুরির রাজার সহায়তায় রাষ্ট্রকূট সাম্রাজ্য আক্রমণ করেন। প্রাথমিক যুদ্ধে দ্বিতীয় কৃষ্ণ পরাজিত হলেও অবশেষে তিনি চালুক্যদের পরাজিত করেন এবং বিজয়াদিত্যর উত্তরাধিকারী ভীমকে বন্দী করেন ও তাঁকে নিজের সামন্ত রাজায় পরিণত করেন। দ্বিতীয় কৃষ্ণর আমলের অপর উল্লেখযোগ্য ঘটনা হল প্রতিহাররাজ ভোজের সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধে দ্বিতীয় কৃষ্ণ পরাজিত হন এবং মালব ও গুজরাট হাতছাড়া হয়। বৈবাহিক সম্পর্ক থাকা সত্ত্বেও দ্বিতীয় কৃষ্ণ চোল রাজ্য আক্রমণ করেন, কিন্তু যুদ্ধে পরাজিত হয়ে অপমানজনক সন্ধি স্বাক্ষরে বাধ্য হন। তৃতীয় ইন্দ্র 914 থেকে 929 খ্রিস্টাব্দ। দ্বিতীয় কৃষ্ণর পর তাঁর পৌত্র তৃতীয় ইন্দ্র সিংহাসনে বসেন। তিনি রাষ্ট্রকূট বংশের লুপ্ত গৌরব কিছুটা পুনরুদ্ধারে সক্ষম হন। তিনি প্রতিহার রাজ মহিপালকে পরাজিত করে কনৌজ নগরী ধ্বংস করেন। দাক্ষিণাত্যে প্রত্যাবর্তনের পথে তিনি উজ্জয়িনী দখল করেন এবং দক্ষিণে চালুক্যরাজ চতুর্থ বিজয়াদিত্যকে পরাজিত ও নিহত করেন। দ্বিতীয় অমোঘ বর্ষ 929 থেকে 930 খ্রিস্টাব্দ। তৃতীয় ইন্দ্রর মৃত্যুর পর তাঁর পুত্র দ্বিতীয় অমোঘ বর্ষ সিংহাসনে বসেন। চতুর্থ গোবিন্দ তাঁকে হত্যা করেন। চতুর্থ গোবিন্দ 930 থেকে 936 খ্রিস্টাব্দ। চতুর্থ গোবিন্দ ছিলেন দ্বিতীয় অমোঘ বর্ষর ছোট ভাই। তিনি অত্যাচারী শাসক ছিলেন। তাঁর শাসনকালে কনৌজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিল। বেঙ্গির চালুক্যরা তাঁকে পরাজিত করে এবং তাঁর অনেক অঞ্চল হারিয়ে যায়। চতুর্থ গোবিন্দ কন্নড় কবি রবি নাগভট্টর পৃষ্ঠপোষকতা করেছিলেন। তৃতীয় অমোঘ বর্ষ 936 থেকে 939 খ্রিস্টাব্দ। চতুর্থ গোবিন্দর ক্ষুল্লতাত তৃতীয় অমোঘ বর্ষ গোবিন্দকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসেন। তিনি অন্ধ্রের ভেমুলাবাদার সামন্ত রাজা অরিকেশ্বরী এবং গোবিন্দ চতুর্থের বিরুদ্ধে বিদ্রোহী অন্যান্য ভ্যাসালদের সহায়তায় ক্ষমতায় এসেছিলেন। তাঁর অসমাপ্ত রাজত্ব সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তাঁর আগ্রাসী মনোভাব এবং ধর্মীয় মেজাজ তাঁকে তাঁর সাম্রাজ্যের শাসনে কোনো আগ্রহ দেখাতে দেয়নি। তাঁর মূল শাসন ক্ষমতা ছিল পুত্র তৃতীয় কৃষ্ণর হাতে। তাঁর বিয়ে হয়েছিল ত্রিপুরীর কালচুরি রাজবংশের রাজকন্যা কুন্দকা দেবীর সঙ্গে। তাঁর কন্যা পশ্চিম গঙ্গার রাজা দ্বিতীয় বুতুগাকে
বিয়ে করেছিলেন, যাকে যৌতুক হিসেবে একটি বিশাল অঞ্চল দেওয়া হয়েছিল। তৃতীয় কৃষ্ণ 939 থেকে 967 খ্রিস্টাব্দ। রাষ্ট্রকূট বংশের শেষ উল্লেখযোগ্য রাজা হলেন তৃতীয় কৃষ্ণ। তিনি উত্তর ও দক্ষিণ ভারতে রাষ্ট্রকূট আধিপত্য বিস্তৃত করেন। তিনি মহীশূর পুনর্বার জয় করেন। উত্তরে প্রতিহাররাজ মহিপালকে পরাজিত করে তিনি কালাঞ্জর ও চিত্রকূট দখল করেন। তিনি পল্লবদের রাজধানী কাঞ্চি ও চোলনগরী তাঞ্জোর অধিকার করেন এবং কেরল ও পাণ্ড্যদের পরাজিত করে রামেশ্বর সেতুবন্ধে বিজয় স্তম্ভ প্রথিত করেন। 963 খ্রিস্টাব্দে পুনর্বার উত্তর ভারতে অভিযান চালিয়ে তিনি মালব, উজ্জয়িনী ও বুন্দেলখণ্ড জয় করেন। সিংহলের রাজাও তাঁর বশ্যতা মেনে নেন। তিনি নিজেকে সকল দক্ষিণ দিগাধিপতি বলে অভিহিত করেছেন। রাষ্ট্রকূট বংশের পরবর্তী শাসকগণ ছিল কট্টিগো অমোঘবর্ষ 967 থেকে 972 খ্রিস্টাব্দ। তিনি নিত্যবর্ষ উপাধি নেন। চতুর্থ অমোঘবর্ষ বা কার্কো 972 থেকে 973 খ্রিস্টাব্দ এবং সর্বশেষ রাজা হলেন চতুর্থ ইন্দ্র 973 থেকে 982 খ্রিস্টাব্দ। রাষ্ট্রকূট বংশের পতন। তৃতীয় কৃষ্ণর মৃত্যুর পর রাষ্ট্রকূট শক্তি দ্রুত পতনের দিকে অগ্রসর হয়। অযোগ্যতা ও প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহ এই পতনকে ত্বরান্বিত করে। 973 খ্রিস্টাব্দে কল্যাণীর চালুক্যবংশীয় রাজা দ্বিতীয় তৈলপ বা তৈল শেষ রাষ্ট্রকূট রাজ চতুর্থ অমোঘবর্ষ বা কার্কোকে পরাজিত করলে রাষ্ট্রকূট বংশের বিলোপ ঘটে। পৃষ্ঠা 121। শাসন ব্যবস্থা। রাষ্ট্রকূট শাসন ব্যবস্থায় রাজা ছিলেন সর্বোচ্চ প্রশাসক। তিনি প্রতিদিন রাজদরবারে উপস্থিত থেকে শাসনকার্য পরিচালনা করতেন। তাঁর মহারাজাধিরাজ, পরম ভট্টারক প্রভৃতি উপাধি ধারণ করতেন। রাজা কর্তৃক মনোনীত মন্ত্রীগণ শাসনকার্যে সহায়তা করতেন। যুবরাজ ও অন্যান্য কুমারগণ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিযুক্ত হতেন। মন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রাজস্ব মন্ত্রী ছিলেন বিশেষ ক্ষমতাশালী। রাষ্ট্রকূট শাসকদের প্রত্যক্ষ শাসিত অঞ্চলগুলি প্রদেশ, বিষয় ও ভুক্ত এই 3 ভাগে বিভক্ত ছিল। শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক ছিল গ্রাম। প্রদেশ বা রাজ্যের শাসনকর্তাকে বলা হতো রাষ্ট্রপতি। নিজ এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখা, সামরিক বাহিনীকে নিয়ন্ত্রিত করা প্রভৃতি কাজ রাষ্ট্রপতিকে করতে হতো। বিষয় এর প্রধান শাসককে বলা হতো বিষয়পতি। গ্রামগুলির শাসনের ভার ছিল গ্রাম প্রধানের ওপর। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য গ্রাম প্রধানের অধীনে একটি সুশিক্ষিত লাঠিয়াল বাহিনী থাকত। গ্রাম মহাজন ও গ্রাম মহাত্মার নামক গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের পরামর্শক্রমে গ্রাম প্রধান গ্রাম শাসন করতেন। গ্রামের অভ্যন্তরীণ উন্নয়নমূলক কাজও গ্রাম প্রধানকে করতে হতো। রাষ্ট্রের আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। উৎপন্ন ফসলের 1/4 কর হিসেবে গৃহীত হতো। এছাড়া জলকর, খনিজ দ্রব্যের ওপর কর প্রভৃতিও আদায় করা হতো। দেশগ্রামুক্ত নামে রাজস্ব কর্মচারীদের উপর কর আদায়ের ভার ন্যস্ত থাকত। রাষ্ট্রকূট সাম্রাজ্যে সামন্ত শাসনেরও অস্তিত্ব ছিল। শাসনতান্ত্রিক ব্যাপারে সামন্ত রাজাগণ ছিলেন স্বাধীন। তাঁরা রাষ্ট্রকূট রাজাদের নিয়মিত কর দিতেন এবং যুদ্ধের সময় সেনাবাহিনী দিয়ে সাহায্য করতেন। ধর্ম। রাষ্ট্রকূট রাজারা পরধর্ম সহিষ্ণু ছিলেন। রাষ্ট্রকূট সাম্রাজ্যে হিন্দু, বৌদ্ধ, জৈন ও ইসলামী ধর্মের সহাবস্থান লক্ষ্য করা যায়। রাষ্ট্রকূট রাজারা কেবলমাত্র শৈব ও বৈষ্ণব ধর্মেরই নয়, তারা জৈন ধর্মেরও পৃষ্ঠপোষক ছিলেন। খ্রিস্টীয় 9ম শতকে প্রথম কৃষ্ণ ইলোরার বিখ্যাত পাহাড় কাটা কৈলাসনাথের
শিব মন্দিরটি নির্মাণ করেন। তিনি আবার জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তাঁর উত্তরাধিকারী প্রথম অমোঘবর্ষ জৈন ধর্ম গ্রহণ করলেও হিন্দু দেবী মহালক্ষ্মীর নিষ্ঠাবান উপাসক ছিলেন। রাজা দ্বিতীয় কৃষ্ণ, তৃতীয় ইন্দ্র এবং চতুর্থ ইন্দ্র জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এই সময় বৌদ্ধ ধর্মের উল্লেখযোগ্য কেন্দ্র ছিল বোম্বাইয়ের নিকটবর্তী কানহেরি, সোলাপুর জেলার কাম্পিল এবং ধারওয়ার জেলার দম্বল। এইসব স্থানে বেশ কিছু বৌদ্ধ বিহার নির্মিত ছিল। এই সময় অবশ্য বৌদ্ধ ধর্মের প্রভাব ক্ষীণ হয়ে পড়ে। রাষ্ট্রকূট রাজারা মুসলিম ব্যবসায়ীদের তাদের রাজ্যে বসবাসের এবং ইসলাম ধর্ম প্রচারের অনুমতি দিয়েছিলেন। বলা হয় যে রাষ্ট্রকূট সাম্রাজ্যের সমুদ্র তীরবর্তী বহু নগরে নামাজ পড়ার জন্য বড় বড় মসজিদ ছিল। ডক্টর সতীশচন্দ্র বলেন যে রাষ্ট্রকূট রাজাদের উদারনীতির ফলে দেশের বহির্বাণিজ্যের প্রসার ঘটে এবং রাষ্ট্রকূটদের সম্পদ বৃদ্ধি পায়। সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রেও এই যুগ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশিষ্ট কবি, সাহিত্যিক ও পণ্ডিতরা রাষ্ট্রকূট রাজসভা অলঙ্কৃত করতেন। প্রথম অমোঘবর্ষ সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন সংস্কৃত গ্রন্থ কোট আদিপুরাণ এর আনকোট লেখক জৈন কবি জিনসেন, কোট গণিত সার সংগ্রহ আনকোট নামক গ্রন্থের লেখক বীরাচার্য এবং কোট অমোঘ বৃত্তি আনকোট নামক ব্যাকরণ গ্রন্থের রচয়িতা শকটায়ন তাঁর রাজসভা অলঙ্কৃত করতেন। কোট নলচম্পু আনকোট নামক গ্রন্থের লেখক ত্রিবিক্রম খ্রিস্টীয় দশম শতাব্দীর সূচনায় আবির্ভূত হন। তৃতীয় কৃষ্ণর রাজত্বকালে হলায়ুধ রচনা করেন কোট কবিরহস্য আনকোট অমোঘবর্ষ কোট রত্নমালিকা আনকোট নামে কানাড়ি ভাষায় কাব্য সমালোচনা বিষয়ক একটি গ্রন্থ এবং কবিরাজ মার্গ নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেন। তাঁর পৃষ্ঠপোষকতায় জিনসেন রচনা করেন কোট পার্শ্ব অভ্যুদয় আনকোট কোট বর্ধমান চরিত আনকোট রচয়িতা আশা এবং কোট নেমি পুরাণ আনকোট রচয়িতা গুণবর্মা ছিলেন রাষ্ট্রকূট যুগের বিশিষ্ট কানাড়ি সাহিত্যিক। পম্পা, পন্না ও রন্না কানাড়ি কাব্যসাহিত্যের ত্রিরত্ন বলে স্বীকৃত। শিল্পকলা, রাষ্ট্রকূটরা বহু মঠ ও মন্দির নির্মাণ করেন। রাষ্ট্রকূট রাজ প্রথম কৃষ্ণ কর্তৃক নির্মিত ইলোরার প্রসিদ্ধ পাহাড় কাটা কৈলাসনাথ মন্দির ও গুহা মন্দিরগুলি রাষ্ট্রকূট স্থাপত্যের বিশিষ্ট উদাহরণ। ডক্টর স্মিথ কৈলাসনাথ মন্দিরকে গর্বের বস্তু বলে উল্লেখ করেছেন। শিল্প বিশেষজ্ঞ পার্সি ব্রাউনের মতে কৈলাসনাথ মন্দিরটি কেবলমাত্র শিল্পের ক্ষেত্রে একটি বিশাল কাজই নয়, প্রস্তর স্থাপত্যের ক্ষেত্রে এটি অদ্বিতীয়। অজন্তা, মালখেদ, এলিফ্যান্টা ও অন্যান্য স্থানের গুহামন্দিরগুলির গাত্রে খোদিত দেবদেবীর মূর্তিগুলি রাষ্ট্রকূট ভাস্কর্যের অপরূপ নিদর্শন। রাষ্ট্রকূটদের স্থাপত্যশৈলীকে অ্যাডাম হার্ডি কন্নড় দ্রাবিড় শৈলী হিসেবে চিহ্নিত করেছেন। এলিফ্যান্টার স্থাপত্য ও ভাস্কর্য রাষ্ট্রকূটদের সাংস্কৃতিক অবদান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। পৃষ্ঠা 122। সেন বংশ, সেন ডাইনাস্টি। এই বংশের রাজত্বকাল ছিল 1070 থেকে 1230 খ্রিস্টাব্দ। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। সামন্ত সেন কর্ণাট দেশে অনেক যুদ্ধে জয়লাভ করে বৃদ্ধ বয়সে রাঢ় দেশে গঙ্গা তীরে বসতি স্থাপন করেছিলেন, কিন্তু তিনি কোনো স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে হয় না, কারণ তাঁর পৌত্র বিজয় সেনের শিলালিপিতে তাঁর নামের সঙ্গে কোনো রাজত্বসূচক পদবি ব্যবহৃত হয়নি। অপরপক্ষে বিজয় সেনের লিপিতে তাঁর পিতা হেমন্ত সেন মহারাজাধিরাজ ও মাতা যশোদেবী মহারাজ্ঞী উপাধিতে ভূষিত হয়েছেন।
সুতরাং হেমন্ত সেনই সেন বংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন। হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগে রাঢ় অঞ্চলে নিজ কর্তৃত্ব স্থাপন করেন। সেন বংশের রাজধানী ছিল যথাক্রমে গৌড়, বিক্রমপুর ও নবদ্বীপ। সেন রাজবংশের উৎপত্তি খ্রিস্টীয় একাদশ শতকের শেষ লগ্নে পাল শাসনের ধ্বংসস্তূপের উপর সেন বংশের উত্থান ঘটে। সেন রাজারা দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে বাংলায় আসেন বলে অনেকের ধারণা। সেন রাজাদের শিলালিপিতে তাদের বংশপরিচয় চন্দ্রবংশীয় এবং ব্রহ্মক্ষত্রিয় বলা হয়েছে। বীরসেন ছিলেন সেন রাজাদের পূর্বপুরুষ। বাংলাদেশের প্রাচীন কুলজি গ্রন্থে তাদেরকে বৈদ্য জাতীয় বলা হয়েছে। আধুনিককালে তাদের কায়স্থ এবং বাংলাদেশের অন্যান্য সুপরিচিত জাতিভুক্ত বলে প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই বিষয়ে সমসাময়িক লিপিতে তাদের নিজেদের উক্তি সত্য বলে গ্রহণ করা উচিত। সুতরাং সেন রাজগণ যে কর্ণাট দেশের ক্ষত্রিয় জাতির এক শাখাভুক্ত ছিলেন সে সম্বন্ধে সন্দেহ করার কোনো কারণ নেই। বাংলাদেশে আসার পর বিবাহ সম্বন্ধ দ্বারা বৈদ্য অথবা অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত হয়েছিল, তবে তার কোনো প্রমাণ নেই। ব্রহ্মক্ষত্রিয় একটি পরিচিত জাতি। অনেকে মনে করেন যে প্রথমে ব্রাহ্মণ ও পরে ক্ষত্রিয় হওয়ার জন্য এই জাতির এরূপ নামকরণ হয়েছে। সেন রাজাগণের এক পূর্বপুরুষ তাদের ব্রহ্মবাদী বলে উল্লিখিত করেন। এই সময় কর্ণাট দেশে, বর্তমান ধারবার জেলা, সেন উপাধিধারী অনেক জৈন আচার্যের নাম পাওয়া যায়। এরা সেন বংশীয় হিসেবে অভিহিত হয়েছেন। অনেকে অনুমান করেন যে বাংলার সেন রাজাগণ এই জৈন আচার্য বংশে জন্মগ্রহণ করেন। প্রথমে তাঁরা জৈন ধর্ম ত্যাগ করে শৈব ধর্ম ও পরবর্তীকালে ধর্মচর্যার পরিবর্তে শাস্ত্রচর্যা গ্রহণ করেন। এই অনুমান কতদূর সত্য তা বলা দুরূহ। বিজয় সেনের দেওপাড়া লিপিতে কথিত আছে, সামন্ত সেন রামেশ্বর সেতুবন্ধ পর্যন্ত বহু যুদ্ধাভিযান করে এবং দুর্বৃত্ত কর্ণাট লক্ষ্মী লুণ্ঠনকারী শত্রুকুলকে ধ্বংস করে শেষ বয়সে গঙ্গা তটে পুণ্যাশ্রমে জীবনযাপন করেছিল। এই থেকে জানা যায় সামন্ত সেন প্রথম কর্ণাটক থেকে বাংলাদেশে এসে গঙ্গা তীরে বাস করেছিল, কিন্তু বল্লাল সেন এবং নৈহাটি তাম্রশাসনে বলা হয়েছে যে চন্দ্রের বংশে জাত অনেক রাজপুত্র রাঢ় দেশের অলঙ্কার স্বরূপ ছিলেন এবং তাদের বংশে সামন্ত সেন জন্মগ্রহণ করেন। এখানে স্পষ্ট বলা হয়েছে যে সামন্ত সেনের পূর্বপুরুষগণ রাঢ় দেশে প্রতিষ্ঠা লাভ করেছিল। অনেকে অনুমান করেন যে সেন রাজাগণ প্রথমে পাল রাজগণের অধীনে সৈন্যাধ্যক্ষ অথবা অন্য কোনো উচ্চ রাজকার্যে নিযুক্ত ছিলেন, পরে পাল রাজগণের দুর্বলতার সুযোগে রাজ্য প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল। এই অনুমানের সপক্ষে বলা যেতে পারে, পাল রাজগণের তাম্রশাসনে যে কর্মচারীর তালিকা আছে তার মধ্যে নিয়মিতভাবে গৌড়, মালব, খস, হুন, কুলিক, কর্ণাট, লাট, চাট, ভাট এই পদের উল্লেখ দেখতে পাওয়া যায়। সুতরাং পাল রাজাগণ এই সমস্ত কর্ণাটগণকে সৈন্যদলে নিযুক্ত করতেন এবং সেনবংশীয় কেউ এই সুযোগে পশ্চিমবঙ্গে ক্ষুদ্র এক রাজ্যের অধিপতি হয়েছিলেন। অনেকে বলেন যে চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল এর বাংলা অভিযানের সময় চোল বাহিনীর সঙ্গে সেনদের পূর্বপুরুষরা বাংলায় আসেন। সেন রাজাদের দক্ষিণ ভারতীয় উৎপত্তির বিষয়টি অধিকাংশ ঐতিহাসিকই মেনে নিয়েছেন। সেন রাজবংশের ইতিহাস। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন, তবে তিনি কোনো স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেননি। সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন রাঢ় অঞ্চলে নিজ রাজ্য প্রতিষ্ঠা করেন। সেন বংশের প্রথম সার্বভৌম রাজা ছিলেন হেমন্ত সেন। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন ছিলেন স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা।
তিনি রাঢ় অঞ্চলে স্বাধীন সেন বংশের পত্তন করেন। উমাপতি ধর রচিত কোট দেওপাড়া আনকোট লিপি থেকে জানা যায় তিনি গৌড়, কামরূপ, কলিঙ্গ, মগধ প্রভৃতি রাজাদের পরাজিত করে এক বিশাল সেন সাম্রাজ্য গড়ে তোলেন। মিথিলা এবং পূর্ববঙ্গের যাদব বংশীয় রাজাদেরও তিনি পরাজিত করেন। তিনি ক্ষুদ্র সেন রাজ্যকে একটি বৃহৎ সাম্রাজ্যে পরিণত করেন। তাঁর সাম্রাজ্য পূর্বে ব্রহ্মপুত্র থেকে দক্ষিণে কলিঙ্গ এবং পশ্চিমে কোশি গণ্ডক পর্যন্ত বিস্তৃত ছিল। 1158 খ্রিস্টাব্দে বিজয় সেনের মৃত্যুর পর এর পুত্র বল্লাল সেন সিংহাসনে বসেন। বল্লাল সেন মহারাজাধিরাজ এবং নিঃশঙ্কর গৌড়েশ্বর উপাধি ধারণ করেন। তিনি শেষ পাল রাজা গোবিন্দপালকে পরাজিত করে গৌড় দখল করেন এবং বঙ্গাধিপতি ভোজবর্মাকে পরাজিত করে বঙ্গ জয় করেন। তিনি মগধ ও মিথিলা জয় করেন। পূর্ববঙ্গ তাঁর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তাঁর রাজ্যসীমা পশ্চিমে মগধ ও মিথিলা থেকে পূর্বে বঙ্গ এবং উত্তরে দিনাজপুর পৃষ্ঠা 123, রংপুর ও বগুড়া থেকে দক্ষিণে সমুদ্র পর্যন্ত বিস্তৃত ছিল। শেষ জীবনে 1179 খ্রিস্টাব্দে বল্লাল সেন সংসার ত্যাগ করলে তাঁর পুত্র লক্ষণ সেন সিংহাসনে বসেন। লক্ষণ সেন এই বংশের শেষ শক্তিশালী রাজা। লক্ষণ সেনের লিপি থেকে জানা যায় যে তিনি গৌড়, কামরূপ, কাশী ও কলিঙ্গ জয় করেন। পুরী, বারাণসী ও প্রয়াগে তাঁর বিজয়স্তম্ভ পাওয়া গেছে, অর্থাৎ এই সব স্থান তিনি জয় করেছিলেন। তিনি গাহরবাল বংশীয় রাজা জয়চন্দ্রকে পরাজিত করেন। তাঁর সাম্রাজ্য পূর্বে কামরূপ, উত্তরে বরেন্দ্রভূমি, পশ্চিমে এলাহাবাদ ও দক্ষিণে কলিঙ্গ পর্যন্ত বিস্তৃত ছিল। তাঁর উপাধি ছিল গৌড়েশ্বর, অরিরাজ, মর্দন, শঙ্কর ও পরম বৈষ্ণব। সামন্ত সেন 1070 থেকে 1095 খ্রিস্টাব্দ। বাংলায় সেন রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন সামন্ত সেন। তিনি বর্ধমান অঞ্চলে বাস করতেন। সামন্ত সেন অবশ্য রাজা উপাধি ধারণ করেননি। হেমন্ত সেন 1095 থেকে 1096 খ্রিস্টাব্দ। হেমন্ত সেন স্বাধীন সেন রাজ্য প্রতিষ্ঠা করে প্রথম কোট মহারাজা আনকোট উপাধি ধারণ করেন। বিজয় সেন 1096 থেকে 1159 খ্রিস্টাব্দ। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন ক্ষুদ্র সেন রাজ্যকে একটি বিরাট সাম্রাজ্যে পরিণত করেন। ব্যারাকপুর, তাম্রপট ও দেওপাড়া লেখ থেকে বিজয় সেন সম্পর্কে নানা তথ্য জানা যায়। বিজয় সেন পশ্চিমবঙ্গের এক সুর বংশীয় তালবস্যয় দীর্ঘ বয়শূন্য র এক সুর বংশীয় রাজকন্যাকে বিয়ে করে বর্ধমান অঞ্চলে নিজের প্রতিপত্তি বৃদ্ধি করেন। তিনি ওড়িশার রাজা অনন্তবর্মন চোর গঙ্গের সঙ্গে মিত্রতা করেন এবং সমগ্র রাঢ়ে নিজের একাধিপত্য স্থাপন করেন। বিজয় সেন মিথিলার নান্যদেব, গৌড়রাজ মদনপাল ও কোশাম্বীর সামন্ত রাজা দৌরপবর্ধনকেও পরাজিত করেছিলেন। ভোজ বর্মনকে পরাজিত করে বিজয় সেন পূর্ববঙ্গ জয় করেন। এছাড়া কলিঙ্গ ও মগধের কিয়দংশ তিনি জয় করেছিলেন। প্রাচীন বাংলার ইতিহাসে বিজয় সেনের রাজত্বকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন সেন রাজবংশের প্রথম উল্লেখযোগ্য শাসক। তিনি সমগ্র রাঢ়, গৌড়, মিথিলা ও পূর্ববঙ্গ জয় করেছিলেন। পাল সাম্রাজ্যের পতনের পর বাংলায় রাষ্ট্রীয় ঐক্য ভেঙে গিয়েছিল। বিজয় সেন পুনরায় বাংলাকে রাষ্ট্রগতভাবে ঐক্যবদ্ধ করেছিলেন। বল্লাল সেন 1059 থেকে 1179 খ্রিস্টাব্দ। বিজয় সেনের মৃত্যুর পর তাঁর পুত্র বল্লাল সেন বাংলার সিংহাসনে বসেন। বল্লাল সেন মগধ ও মিথিলা জয় করেছিলেন। তাঁর রাজ্য পূর্বে পূর্ববঙ্গ থেকে পশ্চিমে মগধ, উত্তরে দিনাজপুর থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত ছিল। দিনাজপুরের পাথর ঘড়ার বল্লাল দিঘি, বিক্রমপুরের বল্লাল বাড়ি আজও তাঁর স্মৃতি বহন করছে।
বল্লাল সেনের রাজত্বকাল সম্পর্কে জানা যায় নৈহাটি তাম্রপট্ট, বিজয় সেনের দেওপাড়া লেখ, বল্লাল সেন রচিত অদ্ভুত সাগর ও দানসাগর গ্রন্থ ও আনন্দভট্ট রচিত বল্লালচরিত গ্রন্থ থেকে। বল্লাল সেন পাল রাজাদের উপর চূড়ান্ত আঘাত এনেছিলেন। তাঁর রাজত্বকালে বগরী অঞ্চল, সুন্দরবন ও মেদিনীপুর সেন সাম্রাজ্যভুক্ত হয়েছিল। বল্লাল সেন চালুক্য রাজকন্যা রমাদেবীকে বিয়ে করেছিলেন। অনেকের মতে বল্লাল সেন বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন, কিন্তু আধুনিক ঐতিহাসিকরা এই তথ্য অস্বীকার করেছেন। বল্লাল সেন ধর্ম ও সাহিত্যের প্রতি অনুরক্ত ছিলেন। বেদ, স্মৃতি ও পুরাণে তাঁর গভীর জ্ঞান ছিল। তিনি তান্ত্রিক হিন্দু ধর্মেরও অনুরাগী ছিলেন। শেষ জীবনে পুত্র লক্ষণ সেনের হাতে শাসনভার তুলে দিয়ে ত্রিবেণীর কাছে গঙ্গা তীরে শাস্ত্রচর্চায় শেষ জীবন অতিবাহিত করেছিলেন। লক্ষণ সেন 1179 থেকে 1204 খ্রিস্টাব্দ। গোবিন্দপুর 24 পরগনা, আনুলিয়া নদিয়া, তপনদিঘি দিনাজপুর, মাধাইনগর পাবনা, শান্তিপুর মুর্শিদাবাদ, ভাওয়াল ঢাকা ও সুন্দরবন অঞ্চলে লক্ষণ সেন সম্পর্কে অনেকগুলি তাম্রলিপি পাওয়া গিয়েছে। মিনহাজউদ্দিন সিরাজের কোট তবকত ই নাসিরি আনকোট ও ইসামির কোট ফুতুহ আউস সালাতিন আনকোট বইয়েও লক্ষণ সেন সম্পর্কে অনেক কথা জানা যায়। মিনহাজউদ্দিন লিখেছেন, লক্ষণ সেন 60 বছর বয়সে সিংহাসনে বসেন এবং গৌরেশ্বর উপাধি গ্রহণ করেন এবং গৌরেশ্বর উপাধি ধারণ করেন। কথিত আছে লক্ষণ সেন পুরী, কাশী ও এলাহাবাদে বিজয় স্তম্ভ স্থাপন করেছিলেন। তিনি তাঁর পিতার রাজ্যসীমা অক্ষুণ্ণ রেখেছিলেন। লক্ষণ সেন কনৌজের গাড়োয়াল বংশীয় রাজাকে পরাজিত করেছিলেন এবং গয়া অধিকার করেছিলেন। তিনি বাংলার বাইরেও একাধিক সামরিক অভিযান প্রেরণ করেছিলেন। তাঁর রাজত্বকালে বাংলা উত্তর ভারতীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব অর্জন করেছিল। 1196 খ্রিস্টাব্দে সুন্দরবনের একাংশের প্রজাগণ তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেন। মহারাজাধিরাজ শ্রী কোম্পন পাল এখানে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। বল্লাল সেনের মতো লক্ষণ সেনও বিদ্যোৎসাহী ও সাহিত্যানুরাগী ছিলেন। কোট গীত গোবিন্দম আনকোট রচয়িতা জয়দেব, কোট পবনদূত আনকোট রচয়িতা ধৈ, কোট ব্রাহ্মণ সর্বস্ব আনকোট রচয়িতা হলায়ুধ তাঁর সভাসদ ছিলেন। লক্ষণ সেন নিজেও কয়েকটি শ্লোক রচনা করেছিলেন। তিনি কোট পরম বৈষ্ণব আনকোট উপাধি ধারণ করেন। তিনি দানশীল রাজা ছিলেন বলে জানা যায়। লক্ষণ সেনের মৃত্যুর পর তাঁর প্রথম পুত্র বিশ্বরূপ সেন 1206 থেকে 1225 খ্রিস্টাব্দ রাজা হন। বিশ্বরূপ সেনের পর রাজা হন কেশব সেন 1225 থেকে 1230 খ্রিস্টাব্দ। বিশ্বরূপের শাসন আমলেই কেশব সেন বিক্রমপুর শাসন করেন। পৃষ্ঠা 124। সেন বংশের পতন। লক্ষণ সেনের আমলে 1202 খ্রিস্টাব্দে তুর্কি বীর মোহাম্মদ ঘুরির অনুচর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করেন। লক্ষণ সেন পূর্ববঙ্গের বিক্রমপুরে পালিয়ে যান। বখতিয়ার খলজির আক্রমণে পশ্চিমবঙ্গে লক্ষণ সেনের আধিপত্যের অবসান ঘটে। এরপরও লক্ষণ সেন বিক্রমপুরে কয়েক বছর রাজত্ব করেন। লক্ষণ সেনের মৃত্যুর পর তাঁর দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন যথাক্রমে সিংহাসনে বসেন। তাঁরা উভয়ে গৌরেশ্বর উপাধি ধারণ করেন। অভ্যন্তরীণ বিদ্রোহ এবং মুসলিম আক্রমণের ফলে শেষ পর্যন্ত সেন শাসনের অবসান হয়।